আর এবার নজর রাখবো বাগডোগরায় জাল নথিপত্রের ঘাঁটি। মিলিটারি ইন্টেলিজেন্স ও পুলিশের হানা, পুঁটিমারিতে উদ্ধার হয়েছে একাধিক জাল আধার ভোটার। আরো বিস্তারিত জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, শুধু জাল আধার ভোটার নয়, জন্ম মৃত্যুর নকল সার্টিফিকেটও উদ্ধার। কতদিন ধরে এই চক্র কাজ করছিল? কারা রয়েছে এই চক্রে? দেখো, বহুদিন ধরে এই চক্র কাজ করছিল। একেবারে ডেরায় হানা দেয় আজ ডিরেক্টিভ ডিপার্টমেন্ট, সঙ্গে ইন্টেলিজেন্স ব্যুরো, মিলিটারি ইন্টেলিজেন্স ব্যুরো। মূলত খড়িবাড়িতে বেশ কয়েকদিন ধরে তুমি জানো জাল জন্ম মৃত্যুর চক্রের একটা বড় কাণ্ড ধরা পড়েছে, যেখানে 2 জন গ্রেপ্তার হয়েছে। সেই সূত্র ধরেই এই বাগডোগরার পুঁটিমারিতে হানা, এবং এই হানায় প্রায় 1000 খানেকের মতো জাল নথিপত্র উদ্ধার করেছে, এবং যার ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার হেফাজত থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে তা কিন্তু আশ্চর্য করছে তদন্তকারীদের। কারণ শুধুমাত্র জাল জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট নয়, পাসপোর্ট সঙ্গে রয়েছে একাধিক নথিপত্র। এবং যেটা মনে করা হচ্ছে যে 2007 সাল থেকে এই জাল নথিপত্রের কারখানা করছিলেন ধৃত যুবক, এবং এর আগেও তিনি পুলিশের জায়গায় গ্রেপ্তার হন মূলত জাল নথিপত্রের সরবরাহ করার অভিযোগে। মূলত প্রচুর টাকা নিয়ে তিনি এই জাল নথিপত্রের ডেরা ছড়িয়ে বিস্তার করেন। গোটা জেলায় তার বিস্তৃত রয়েছে, একাধিক হাসপাতাল, একাধিক মানুষের সঙ্গে তার এই কারবার চলতো। এবং যেটা মনে করা হচ্ছে শুধুমাত্র ভারতের নাগরিক নয়, নেপাল, বাংলাদেশ সহ একাধিক দেশের নাগরিকদের তিনি কিন্তু এই জাল নথিপত্র তৈরি করে দিতেন। তবে এখনো তদন্ত চলছে, এবং জিজ্ঞাসাবাদের পর আরো বহু তথ্য উঠে আসবে বলে তদন্তকারীদের সূত্রে জানতে পারি। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, প্রাথমিক শিক্ষা পর্ষদকে 5 প্রশ্ন। হাইকোর্টে 32,000 চাকরি বাতিল মামলা, প্রাথমিক শিক্ষা পর্ষদকে 5 প্রশ্ন আদালতের। আরো ডিটেলে বিষয়ে জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি প্রশ্ন করা হলো আদালতের তরফে? বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আজ নির্দিষ্ট করে 5টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। রাজ্যের কথা বলা হলো, যেহেতু পর্ষদ এই বিষয়টার পুরোটা দেখভাল করেছে, পুরো পর্ষদের নিয়ন্ত্রণই পুরো বিষয়টা হয়েছে, তাই পর্ষদের কাছ থেকে উত্তর যা অবস্থান আকারে 6 তারিখ অর্থাৎ নভেম্বর মাসের 6 তারিখ জানাতে বলা হয়েছে। তার মধ্যে প্রথম যে বিষয়টি, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, অর্থাৎ যেখানে 32,000 চাকরি বাতিল সহ একগুচ্ছ নির্দেশ ছিল তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, সেই নির্দেশের ভুল কোথায়, সেই নির্দেশ কেন বাতিল চাইছে পর্ষদ, এই বিষয়টি তাকে স্পষ্ট করতে হবে। 2, একাধিক জেলা থেকে অভিযোগ আসছে, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, আরো বিভিন্ন জেলা থেকে, যে বলা হচ্ছে যোগ্যরা চাকরি পায়নি। কারণ যে মার্ক ডিভিশন অর্থাৎ নম্বর বিভাজন ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে একাধিক জেলা থেকে অভিযোগ, প্রচুর মামলাকারী অভিযোগ করছেন যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের থেকে কম নাম্বারে অনেকে চাকরি পেয়ে গেছেন। এই প্রশ্নের উত্তর পর্ষদের কাছে কি রয়েছে? এস বাসুরায় কোম্পানি, এই এস বাসুরায় কোম্পানি যারা টেট 2014 কন্ডাক্ট করেছিল, সেই টেটের মধ্যেই আবদ্ধ ছিল, নাকি নিয়োগ প্রক্রিয়া সিলেকশন কমিটির মধ্যে তাদের একটা জায়গা ছিল? এক্ষেত্রে নির্দিষ্ট তথ্য বোর্ডের কাছে কি রয়েছে? কারণ মামলায় একাধিকবার অভিযোগ আসছে যে পুরো বিষয়টাই এস বাসুরায় কোম্পানি করেছিল। 3, রাজ্য সরকারের কোন রকম অনুমোদন কি নেওয়া হয়েছিল? রাজ্য সরকারের কোনো অনুমতি কি নেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে যে সংশোধনী হয়েছিল? এক্ষেত্রে এই প্রশ্নে আরো একটি বলা হয়েছে যে ডিপিএসসি, আগে জেলা ভিত্তিক ডিপিএসসি, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল যেটি রয়েছে আমাদের রাজ্যে, সেখানে এই চাকরি নিয়োগ প্রক্রিয়াগুলি হতে তারাই নিয়োগপত্রগুলি দিত। ডিপিএসসির কাছ থেকে কেন্দ্রীয়ভাবে ক্ষমতাটা প্রাথমিক বোর্ডের কাছে আসে সংশোধনের মাধ্যমে। সেই সংশোধনের একটি আইনগত বা পদ্ধতিগত ঠিক হয়েছিল। এছাড়া আজকে সিবিআই যে চার্জশিট, সেই চার্জশিটে কোথাও কুন্তল, কোথাও বিনয় ভদ্রের নাম, একাধিক বিষয় জড়িয়ে এসছে, দুর্নীতির একটা বিষয় সামনে তুলে ধরা হয়েছে মামলাকারীর তরফে। এই দুর্নীতির প্রশ্নে এক্ষেত্রে বোর্ডের কি বক্তব্য বা যুক্তি রয়েছে সেটাও জানাতে হবে আগামী দিন। এছাড়া জাতীয় আমাদের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের একটা রিল্যাক্সেশন ছিল বা ছাড় ছিল যখন নিয়োগ প্রক্রিয়া হচ্ছিল, সেই সময়তে প্রশিক্ষণহীনদেরও নিয়োগ করার ব্যাপারে, সেটা কি আদৌ ছিল কি ছিল না, এই বিষয়টা তো অবগত করতে হবে আদালতকে 6 নভেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদকে। বেশ অর্ণব। ঝাড়গ্রামের জঙ্গলের অবস্থা দেখুন, বন দফতরের জমি বেহাত হয়ে যাচ্ছে, একে একে গড়ে উঠেছে রিসর্ট, আরও রিসর্টের নির্মাণ চলছে। বেআইনি নির্মাণ বলা হচ্ছে এগুলোকে, কারণ ঝাড়গ্রামে বন দফতরের এই জমি বেহাত হয়ে জমি দখল হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। এটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, তো এরা কিভাবে রাতারাত কাগজপত্র বানিয়ে নিচ্ছে। এবার কলকাতার বাবুরা এসে কিভাবে জায়গাগুলো দখল করে নিচ্ছে, এবার পাটওয়ারি তাদের কাছ থেকে কিনে নিচ্ছে, কিনে নিয়ে তারা কাজ তাদের শুরু করে দিচ্ছে। এবার কি করে হচ্ছে এটা প্রশাসন মানে ওর সাথে জড়িত আছে।
জঙ্গলের মানুষ তারাই বা মানবেন কেন? তাদের জঙ্গল কেটে সাফ হয়ে রিসর্ট তৈরি হচ্ছে। সরাসরি চলে যাব রাজুর কাছে। রাজু, কতদিন ধরে এই রকম কাজ চলছে এবং যে রিসর্টগুলো এখন আছে সেগুলোও কি খাস মানে বন দফতরের জমি দখল করা? দেখো একদমই, কারণ বন দপ্তর যেটা অভিযোগ করছে যে অধিকাংশ যে রিসোর্ট এখানে গড়ে উঠেছে বা যে বনাঞ্চলে এই রিসোর্ট গুলো গড়ে তোলা হচ্ছে, অধিকাংশ জায়গায় পাঁচিল দিয়ে যেভাবে রিসোর্ট তৈরি হচ্ছে, অবৈধভাবে গাছ কাটা হচ্ছে, জমি দখল হচ্ছে। মূলত বন দপ্তর যেটা অভিযোগ করছেন তাদের জমি, সেই জমি না দেখার ফলেই মূলত এই জমি বেহাত হচ্ছে। আর এই সমস্ত জমি যে দখল করছে যারা, তারা অধিকাংশ বাইরে থেকে আসা। আচ্ছা। এই বাইরে থেকে আসা মানুষজন এই জমিগুলোকে অধিকাংশ সময় দেখা যাচ্ছে একাধিক হাতে সেই জমিকে হস্তান্তর করা হয়েছে, বিক্রি করা হয়েছে, এবং সেই জমি ঘুরপথে আবার একজন কিনে সেখানে রিসর্ট করছে, যেটা অভিযোগ করছেন বন দপ্তর। বন দপ্তর এও অভিযোগ করছে যে জমিগুলো রয়েছে তাদের, সেই সমস্ত জমির দিকেও তারা বন দপ্তর তো অভিযোগ করছে, কিন্তু একটা প্রশ্ন আছে রাজু। বন দপ্তর অভিযোগ করছে, আর বন দপ্তর এর আগে বন দপ্তরের জমি দখল করে রিসর্ট তৈরি হয়েছে। এখন যে বেআইনি রিসর্টগুলো হচ্ছে সেগুলো নির্মাণ হতে শুরু করেছে, তারপরে এখন নোটিশ দিয়েছে বন দপ্তর, দখলকারীকে জমি ছাড়ার নোটিশ বন দপ্তরের। এতদিন কি করছিল বন দপ্তর? চোখ বুজে বসেছিল রাজু? দেখো প্রথমত বলে রাখবো যে বন দপ্তরের যে আধিকারিক এখন এসেছেন তার নজরে এগুলো পড়েছে। আগে যে সমস্ত বন দপ্তরের আধিকারিকরা ছিলেন, যাদের এই নজর দেওয়ার কথা ছিল, সেই নজরদারিতেই ফাঁক রয়েছে। কারণ যেখানে ভূমি দপ্তর বলছে বন দপ্তরের যে সমস্ত জমি তা আগেই তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার দায়িত্ব ছিল বন দপ্তরের। কিন্তু সেখানে বন দপ্তরের অধিকাংশ জায়গাকে বেহাত করে ফেলেছে এবং সেই সমস্ত জমি সেভাবেই বেরিয়ে গেছে বন দপ্তরের কাছ থেকে। এবারে যে নতুন আধিকারিক এখানে এসছেন, যে ডিএফও এসছেন ইমাম, তিনি নজরদারি দিচ্ছেন মূলত বন দপ্তরে যে জমিগুলো রয়েছে সেই সমস্ত জমিগুলোকে চিহ্নিত করা এবং পুনরুদ্ধার করা। কিন্তু প্রশ্ন একটা জায়গায়, বন দপ্তরে যে সমস্ত আধিকারিক এতদিন এখানে ছিলেন, তারা এখানকার এই বাইরে থেকে আসা মানুষজনকে সেই সমস্ত জমি বিক্রি বন করেছেন। দপ্তর, স্থানীয় প্রশাসন তারাই বা কি করছিল এই প্রশ্ন তো উঠবে। কারণ বন দপ্তরের জমি দখল হয়ে রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে, আর কর্মী নিরাপত্তারক্ষী তারা বলছেন নাকি কাগজপত্র আছে। আপনারা জানেন এখানে নোটিশ দেওয়া আছে? নোটিশ দেওয়া আছে স্যার। হ্যাঁ, তারপরে কাজ করছেন কেন? কাজ করছি বলতে আমাদের মালিকের যে রেকর্ডটা আছে, হ্যাঁ, এই রেকর্ডটা তো বিএলআর অফিস থেকেই দিয়েছে। আমাদের মালিক কাজ করতে বলছে, আমাদের এই রেকর্ড লিগালি রেকর্ড আছে, হ্যাঁ, রেকর্ড অনুযায়ী আমরা কাজ করছি। মালিক আমাদের কাজ করতে বলছে। হ্যাঁ, গেট খোলা, কাজ হচ্ছে, হ্যাঁ, নোটিশ আছে, কাজ হচ্ছে কেন? এবার আপনি বলুন। মালিক বন যদি- দপ্তর হ্যাঁ, নোটিশ মালিক দিয়েছে, যদি বলে থাকেন হ্যাঁ, তাহলে আমি অবশ্যই কাজ করাবো। মালিকটা কে আপনি বলুন? মালিক হচ্ছে গোবিন্দ মাইত সবং। সবংয়ে বাড়ি। এই জায়গাটা কি উনার? হ্যাঁ, ওনার না হলে উনি কিভাবে কাজ করাতে পারেন? একটা যখন গাছ ধরছেন নিশ্চয়ই ওনার জায়গা। উনি কি কিনেছেন জায়গা? হ্যাঁ, কিনেছেন। হ্যাঁ, বিএলআরও দপ্তর থেকে নাকি কাগজপত্র সব পেয়ে গেছেন। বিএলআরও দপ্তরই তার মানে কি ঘুঘুর বাসা রাজু? দেখো, একটা কথা একদমই ঠিক হয় না, কারণ যে ভূমি দপ্তরে যে আধিকারিক এর আগে ছিলেন ঝাড়গ্রামে, সেই আধিকারিকের বিরুদ্ধে একাধিক এলিগেশন রয়েছে। সেই আধিকারিক অধিকাংশ জায়গায় যে সরকারি জমি দখল হয়েছে, সেই জমি দখল উচ্ছেদ করার কোনো নির্দেশিকা বা সেই জমিগুলোকে দখল নেওয়ার কোনো চেষ্টা চালাননি। অধিকাংশ জায়গায় সরকারি যে জমিগুলো বেহাত হয়েছে, সেই জমিগুলোকে ফিরিয়ে নিয়ে আসার কোনো উদ্যোগ তিনি নেননি। এখন যে সমস্ত আধিকারিকরা আসছেন, তারা মূলত এই কাজটা করতে চাইছেন। আদৌ কোনো ব্যবস্থা, আদৌ কোনো পদক্ষেপ করা হয় কিনা সেই দিকে আমাদের নজর থাকবে। তবে মনে হয় না সেরকম কিছু একটা হতে পারে। আর উত্তরবঙ্গে চলে যাব। এই তো দেখাচ্ছিলাম জঙ্গলমহলে গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। খড়িবাড়িতে দেখুন, রাস্তার ধারে গাছগুলো একেবারে কোপ পড়ছে, তার উপরে গাছগুলো একের পর এক গাছ কেটে সাফ। সরকারি জায়গায় গাছ কেটে সাফ। স্থানীয়রাই গাছ কেটে সাফ করে দিচ্ছেন কারো অনুমতি না নিয়ে। কি করে? কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কারো নজর পড়ে না? এই রাস্তা দিয়ে প্রশাসনের কেউ যান না?
দেখো নজর পড়ে না বলেই এই বিষয়টি উঠে এসেছে এবং আমাদের কাছেই প্রথমে এই খবর আসার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে একবারে গ্রামীণ সড়ক এবং সেই সড়কের ধারে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই গাছগুলো লাগানো হয়েছিল। আর সেই গাছে দেদার কোপ প্রায় 6-7টি গাছ কোপ হয়েছে এবং যার ভূমিকা কিন্তু ইতিমধ্যে প্রশাসনের উপর পড়ছে। প্রশাসনের নজরদারির অভাবেই কিন্তু এই গাছে কোপ মনে করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা যার জমি পাশে তিনি মনে করছেন তার জমি বাঁচাতে এই গাছকে তিনি কোপ দিয়েছেন। আসলে আদেও তিনি এই গাছ বিক্রি করার